গুড মর্নিং। তাহলে আজকে আমরা দেখব কোষ বিভাজনের আসল জায়গাটা, যেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ আগের দিন আমরা পড়েছিলাম কোষ চক্র, যেটা হচ্ছে কোষ বিভাজনকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। তাহলে আজকে সেই কোষ চক্রের যে এম দশাটা অর্থাৎ মাইটোটিক দশা, যেখানে কোষের আসল হচ্ছে বিভাজন, সেটা পড়ব। তাহলে আমি বলেছিলাম যে এম দশা বা মাইটোটিক দশা অর্থাৎ কোষ বিভাজন ঘটে দুটো ফেজে। প্রথমে ঘটে কোষের নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপর নিউক্লিয়াস যখন ভাগ হয়ে যায় তারপর হয় সাইটোপ্লাজম বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলছে সাইটোকাইনেসিস। তাহলে প্রথমে ক্যারিওকাইনেসিস হবে, ক্যারিওকাইনেসিস হওয়ার পর দুটো নিউক্লিয়াস তৈরি হবে একটা কোষের মধ্যে, তারপর সেই দুটো নিউক্লিয়াসকে নিয়ে সাইটোপ্লাজমগুলো আলাদা আলাদা ভাগ হয়ে দুটো আলাদা আলাদা কোষ সৃষ্টি করবে। তাহলে আজকে আমরা পড়বো সেই ক্যারিওকাইনেসিসের পরপর দশাগুলো, কীভাবে কোষগুলোর বিভাজন হচ্ছে। তাহলে কোষ বিভাজনটা বুঝতে গেলে আমাকে আগে কোষের গঠনটা, কোষের স্ট্রাকচারটাকে আগে বুঝতে হবে যে কোষের কোন জিনিসটা কি। তাহলে আমরা প্রথমে একটা প্রাণী কোষের ছবি আঁকলাম, ঠিক আছে? তাহলে কোষ বিভাজন উদ্ভিদ কোষেও হয়, প্রাণী কোষেও হয়। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল প্রাণী কোষে দিচ্ছি। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে এই যে বাইরের পর্দাটা, এটাকে বলা হচ্ছে কোষ পর্দা অর্থাৎ সেল মেমব্রেন বা প্লাজমা পর্দা, আর ভিতরে থাকে নিউক্লিয়াস। তাহলে একটা কোষের দুটি অংশ, একটা বাইরে থাকে পর্দা আর ভিতরে থাকে পুরো জেলির মতো থকথকে অংশ, যেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের দুটি অংশ জানি আমরা, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমটা আছে, ঠিক আছে। এবার নিউক্লিয়াস, আবার এই নিউক্লিয়াসটাই ভাঙবে, কারণ নিউক্লিয়াসটাই ভাঙবে। তাহলে নিউক্লিয়াসের যে বাইরে যে পর্দাটা আছে তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, আমরা নিউক্লিয়াস চ্যাপ্টারটা যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এই যে জালকের মতো অংশটা প্যাঁচানো, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন সূত্র বা নিউক্লিওজালিকা বা ক্রোমাটিন ফাইবার। তাহলে আমার এই নিউক্লিয়াসটা ভাঙবে। তাহলে আমাকে এই নিউক্লিয় পর্দা কোনটা আর কোষ পর্দা কোনটা, এটা কিন্তু আমাকে ওই ছবির যেগুলো পড়াবো আমি বিভাজনগুলো, সেখানে বুঝতে হবে। ওটা কনফিউজ হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। তাহলে এই ছবিটা আমি থাকছে এখানে। এবার আমরা চলে আসবো আমাদের ফার্স্ট স্টেজ, যেটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিসের ফার্স্ট স্টেজ, যেটার নাম হচ্ছে প্রোফেজ। প্রোফেজ দশা। এখানে প্রো কথার অর্থ হচ্ছে আদি বা পূর্ব বা অ্যানসিয়েন্ট বা প্রি, এখানে বলতে পারি প্রি, মানে আগের দশা, অর্থাৎ ফেজের আগের দশা, কোষ বিভাজনের আগের দশা অর্থাৎ স্টার্টিং ফেজ। তাহলে এটা হচ্ছে কোষ বিভাজনের সব থেকে বড় দশা, সব থেকে দীর্ঘ লং লাস্টিং ফেজ, এবং এর বেশিরভাগ অংশটাই ইন্টারফেজ দশার মধ্যে ঘটে। কারণ ইন্টারফেজ বলেছিলাম যেখানে কোষের প্রস্তুতি চলে, তারপর কোষের বিভাজন স্টার্ট হয়। তাহলে এখানে আসল ঘটছে, এখানে কি ঘটনাগুলো ঘটছে সেটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমি আগে আঁকি। তাহলে আমি প্রথমে আঁকছি এটা হচ্ছে আমার কোষ, এটা কোষের পর্দা, এটাকে আমরা ইংলিশে লিখছি সেল মেমব্রেন, সিএম। আর ভিতরে রয়েছে নিউক্লিয়াস। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। তাহলে প্রোফেজের স্টার্টিং ফেজ, যখন প্রোফেজ স্টার্ট হচ্ছে তখন কি হচ্ছে, তখন বিভিন্ন ঘটনাগুলো ঘটে। প্রথম ঘটনা যেটা ঘটছে যে নিউক্লিয়াসের যে এই নিউক্লিয় জালিকা, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে নিউক্লিয় জালিকাগুলো যখন কোষ বিভাজন স্টার্ট হয় তখন এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন সূত্রগুলো রিঅর্গানাইজড হয়, সুসজ্জিত হয়, একটা নির্দিষ্ট রূপ ধারণ করে, যেটা হচ্ছে ক্রোমোজোম।
কিন্তু কোষ বিভাজন হয়ে গেলে সে কিন্তু আবার আগের পূর্বের এই জারকের মতো অবস্থা সৃষ্টি করে। তাহলে শুধুমাত্র কোষ বিভাজনের সময় কিন্তু এই ক্রোমাটিন সূত্রগুলো সুসজ্জিত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করবে। কোষ বিভাজন হয়ে গেলে আবার ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন সূত্র হিসেবে আবার ছড়িয়ে যাবে। তাহলে এই প্রথম দশায় কি হচ্ছে, প্রথমে ঘটছে জল শোষণ, কোষ জল শোষণ করবে, অর্থাৎ হাইড্রেশন, জলের কোষের হাইড্রেশন হবে, জল শোষণ করে জলটা কোষটা ফুলে ফেপে উঠবে। এবং ফলে কি হবে, ফলে এই যে ক্রোমাটিন সূত্রগুলো অর্থাৎ নিউক্লিয় জায়গাগুলো এগুলো এগুলো পাক ছিল, এগুলো পাক খাবে, এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল একটা প্যাঁচানো অবস্থা, এটা পাক সৃষ্টি হবে, পাকের সৃষ্টি হবে, যাকে বলা হচ্ছে স্পাইরালাইজেশন। স্পাইরালাইজেশন অর্থাৎ এই ক্রোমাটিন সূত্রগুলোর পাক সৃষ্টি হবে, এবং পাক সৃষ্টি হওয়ার ফলে ক্রোমাটিন সূত্রগুলো ক্রোমোজোমের আকার ধারণ করবে। ক্রোমাটিন সূত্রগুলো ক্রোমোজোমের আকার ধারণ করবে, স্টার্টিং ফেজে বলছি। অর্থাৎ এই পাক খুলে কি হবে, এই পাকটা খুলে একটা সজ্জিত একটা ক্রোমোজোমের রূপ নেবে, যে ক্রোমোজোমের, এটাকে বলা হচ্ছে ক্রোমোজোম, যেটা আমি আগে পড়েছিলাম। তাহলে এই ক্রোমোজোমের অংশগুলো কি, এইটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। অর্থাৎ একটা ক্রোমোজোমের থাকে দুটো ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। তাহলে দুটো ক্রোমাটিড পরস্পরের সঙ্গে যে অঞ্চলের জায়গায় দ্বারা যুক্ত তাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই দুটো হচ্ছে ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে এইরকম একটা স্ট্রাকচার গঠন করবে ক্রোমাটিন সূত্রগুলো পাক খেয়ে জল শোষণ করে। তাহলে এটা হচ্ছে পরের স্টেপ, ঘটনাগুলো ঘটছে। এবার আর কি ঘটবে এখানে, তাহলে এর আগে ক্রোমোজোমগুলো খুলে কোষের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, কোনো স্থান নির্দিষ্ট থাকবে না, কোথায় থাকবে সেটা কোনো ঠিক নেই, কোষের মধ্যে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, তাহলে কি হবে, এরকম পুরো সাইটোপ্লাজমে, এটা তো কোষের পর্দা, পুরো সাইটোপ্লাজমে ছড়িয়ে যাবে। এবং যখন প্রোফেজের লাস্ট স্টেজ, যখন লেট প্রোফেজের অন্তিম দশায় কি হবে, এই নিউক্লিওলাস, এই যে এটাকে বলা আছে কি নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, অর্থাৎ অবলুপ্ত হতে শুরু করবে। তাহলে নিউক্লিওলাস আর এই যে নিউক্লিয়ার পর্দা, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করবে, ডিসইন্টিগ্রেট হতে শুরু করবে, ভ্যানিশ হতে শুরু করবে। তাহলে এটা প্রোফেজের প্রথম দিকে দশা। যদি প্রোফেজের আমি পরের দশাটা আঁকি, শেষের দশাটা, তাহলে আমরা কি দেখব, যে এই যে বাইরের কোষের পর্দা আছে, সেল মেমব্রেন, নিউক্লিয় পর্দা তো অবলুপ্ত হয়ে গেছে, নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে গেছে। ফলে কি হবে, পুরো সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আলাদা হবে আর থাকবে না, ক্রোমোজোমগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে, এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে পুরো সাইটোপ্লাজমে। অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ভ্যানিশ হয়ে গেছে।
এখানে নিউক্লিয়ার লাস্টটা ছিল হয়তো, এটা পুরো ভ্যানিশ হয়ে গেছে, আর বাইরে নিউক্লিয়ার পর্দাটাও নেই আর। তাহলে এটা হচ্ছে লেট প্রোফেজ, এটা হচ্ছে স্টার্টিং প্রোফেজ, স্টার্টিং দশা, প্রোফেজের স্টার্টিং দশা, স্টার্টিং দশা এটাই হচ্ছে। তাহলে আমরা প্রোফেজের শেষ দশা কি দেখতে পাবো, যে এরকম নিউক্লিয়ার পুরো কোষের মধ্যে ক্রোমোজোমগুলো ছড়িয়ে গেছে, এবং আমার এই ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ এখানে ঘটছে, প্রথমে ঘটছে স্পাইরালাইজেশন, একটা ঘটছে ক্রোমোজোম গঠন হচ্ছে, এবং এখানে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রোফেজ দশা। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন ঘটনা। আরো একটা ঘটনা আছে বইতে দেখবে, কিন্তু এগুলো হচ্ছে মেন ঘটনা। এবার আমরা চলে যাব পরের দশায়, যার নাম হচ্ছে মেটাফেজ। এবার আমরা কিসে যাব, মেটাফেজ দশা। এবার হচ্ছে মেটাফেজ দশা। তা মেটাফেজ দশার মধ্যে এই যে আমি আঁকলাম, এটা কি বাইরের পর্দাটা, তোমরা নিশ্চয়ই ভাববে এটা কোষ পর্দা, কিন্তু কোষ পর্দা, হ্যাঁ তোমরা এটা ভাববে কোষ পর্দা, কিন্তু কোষ পর্দাই এটা। আর ভিতরে ভাববে নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াস তো আর নেই, নিউক্লিয়াসের পর্দা তো ভ্যানিশ হয়ে গেছে। তাহলে বাইরে শুধুমাত্র আছে কোষ পর্দা, সেল মেমব্রেন। আর ভিতরে কি আছে, ভিতরে যে ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রোফেজ দশার, সেটা কি হবে, সেই ক্রোমোজোমগুলো ঠিক ইকুয়েটার জোন, ইকুয়েটার অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বরাবর এরকম সুন্দরভাবে সজ্জিত হয়ে যাবে, অর্গানাইজ হয়ে যাবে। অর্থাৎ যদি আমি এটাকে ধরি একটা ইকুয়েটার, একটা গোলার্ধ, পৃথিবীর যেমন আছে থাকে ইকুয়েটার, নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো সুসজ্জিত হয়ে যাবে। এবং যখন ক্রোমোজোমগুলো সুসজ্জিত হবে, তখন দেখতে মনে হবে একটা প্লেট রয়েছে। যদি আমরা মাইক্রোস্কোপে তারা দেখব এই বিভাজনটাকে, তারা দেখব যে কোষের মাঝখানে একটা মোটা ঘন অংশ রয়েছে, যেটা আসলে একটা প্লেটের মতো অংশ। যখন সেটাকে আমরা আরো বেশি হাই পাওয়ার দিয়ে দেখব, যখন ম্যাগনিফাই করব, তখন বুঝতে পারবো যে ওগুলো ক্রোমোজোম আসলে। তাহলে এর ঘটনাগুলো কি হচ্ছে, প্রথমেই হচ্ছে যে এই দশার প্রথম দিকে, এই দশার স্টার্টিংয়ে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস ভ্যানিশ হয়ে গেছে, নেই আর ওটা প্রোফেজের শেষের দশাই শেষ হয়ে গেছে। তাহলে এই দশার প্রথম বৈশিষ্ট্য যে নিউক্লিয়াস আর নিউক্লিয় মেমব্রেন, এই দুটো ভ্যানিশ হয়ে গেছে, অবলুপ্ত হয়ে গেছে। সেকেন্ড দশা, যে ক্রোমোজোমগুলো প্রোফেজের শেষের দশায় সারা কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করেছিল, সেগুলো এবার কোষের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে সুসজ্জিত হয়ে যাবে, এবং দেখে মনে হবে একটা মেটাফেজ প্লেট গঠন করবে। একে বলা হচ্ছে মেটাফেজ প্লেটের মতো অংশ। ঠিক আছে, থার্ড বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক কি হবে এর হবে। এবার একটা বলতে ভুলেছিলাম, প্রোফেজের শেষের দশায় একটা ঘটনা ঘটে। প্রোফেজের শেষের দশায় এই যে ছবিটা এঁকেছিলাম, কোষের যে হয় সেন্ট্রোসোম, তাই তো, যেটা সেন্ট্রিওল নিয়ে গঠিত। এই সেন্ট্রিওলগুলো, এই যে সেন্ট্রিওল, একটা থাকে সেন্ট্রিওল, এই যে সেন্ট্রিওল, এটা দুটো সেন্ট্রিওল হবে এরকম। সেন্ট্রিওল একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এবং তাকে ঘিরে বাইরে সেন্ট্রোজোমের একটা লেয়ার গঠন করে, যাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল গঠন করে বাইরে একটা এরকম। এবং সেন্ট্রিওলগুলো ভেঙে ভাঙতে শুরু করে এখানে প্রোফেজের শেষের দশায়। হয়তো একটা এখানে আছে, একটা এখানে আছে সেন্ট্রিওলগুলো,
এটা কিন্তু হতে শুরু করে প্রোফেজের শেষের দিকে। আর অ্যাস্ট্রাল তৈরি হয়, যে অ্যাস্ট্রাল বাইরে একটা ঘিরে একটা আসতো সেন্ট্রোজোমে। তাহলে এটা কিন্তু আসলে সেন্ট্রোজোমই, যার পার্ট হচ্ছে সেন্ট্রিওলগুলো। এবার মেটাফেজ দশা যখন স্টার্ট হয় তখন এই সেন্ট্রিওলগুলো দুই মেরুর দিকে যাত্রা শুরু করে এবং দুই মেরুতে গিয়ে বসে যায়। এইটা হচ্ছে দুই মেরুতে গিয়ে বসে যায়, এদিকে এখানে একটা আর এখানে একটা। এই দুটো সেন্ট্রাল বসে যায় এবং এখান থেকে স্টার্ট হয় অ্যাস্ট্রাল রশ্মি। অ্যাস্ট্রাল রশ্মি, এরকম অ্যাস্ট্রাল রশ্মি তার চারদিকে সৃষ্টি হয়। এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো তৈরি করে বেম তন্তু, যাকে বলা হচ্ছে স্পিন্ডেল। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম অ্যামাইটোসিস কোষ বিভাজন যখন বলেছিলাম তখন বলেছিলাম যে এই কোষ বিভাজনে কোনো ক্রোমোসোম তৈরি তো হয় না এবং কোনো বেম তন্তু গঠন ছাড়াই সরাসরি কোষ বিভাজিত হয়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস, অর্থাৎ মাইটোসিসের কোনো বৈশিষ্ট্যই নেই। তাহলে ওই বেম তন্তু, আর এখন বলছি যে এই সেন্ট্রিওলের বাইরে যে অ্যাস্ট্রাল রশ্মিগুলো তৈরি হয়েছে, এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো থেকে সৃষ্টি হয় এই বেম তন্তু। এই বেম একটা স্পিন্ডেল যেটা পুরো একদম এক মেরু থেকে শুরু করে অপর মেরু পর্যন্ত ছড়াতে শুরু করে এবং এখান থেকে ছড়াতে শুরু করে এমনি হবে, এখান থেকে ছড়াতে শুরু করে হবে, এও ছড়াতে শুরু করবে হবে, এখান থেকে ছড়াতে শুরু করবে, এখান থেকে অ্যাস্ট্রাল রশ্মিগুলো ছড়াতে শুরু করবে বেম তন্তুগুলো, এবং এগুলো গিয়ে ক্রোমোসোমের যে সেন্ট্রোমিয়ার, যে মাঝের সেন্ট্রোমিয়ারটা যেটা দুটো ক্রোমাটিডকে জুড়ে রয়েছে, এই সেন্ট্রোমিয়ারের সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে এইভাবে। তাহলে বেম তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে যুক্ত হয়ে গেল এবং দুই মেরুর দিকে একদম দড়ির মতো ছড়িয়ে অবস্থান করছে। এবার এখানে একটা ঘটনা বলা আছে যে এটা তো প্রাণীকোষ, প্রাণীকোষের ক্ষেত্রে আছে আমার সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, এবং এখান থেকে তৈরি হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি এবং এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো তৈরি করছে বেম তন্তু। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো কোনো সেন্ট্রোজোম পাওয়া যায় না, জানি আমরা। তাহলে ওখানে কি হবে? তাহলে ওখানে কি কোষ বিভাজন হবে না? নিশ্চয়ই হবে। তাহলে ওখানে সেন্ট্রোজোম